বিদ্যুৎ তানিয়াকে আবারও ধরে নিতে আসলে তখনই তানিয়া অনিরুদ্ধর কাছে এসে পালায় আর বারবার বাবা বাবা বলে ডাকাডাকি করলে অনিরুদ্ধ জ্ঞান ফিরে আসে আর সবাই এটা দেখে অবাক হয়ে যায় আর বিদ্যুৎও ওখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর এসে সবাইকে বলে দেয় যে অনিরুদ্ধ আর বেঁচে নেই। আমরা আর 2-3 ঘন্টার মধ্যে অনিরুদ্ধের ডেড বডিটা দিয়ে দেব। আসলে আরেকটা চেক আপ করাতে হবে, তো তারপরেই ওর সবকিছুর কাজ শেষ হয়ে যাবে। তখনই দেখা যায় সবাই চিৎকার শুরু করে দেয় যে এটা হতে পারে না, অনিরুদ্ধ এভাবে চলে যেতে পারে না। মলিয়ে পুরোপুরি ভেঙে যায় আর বলে সবকিছু ওই বাণীর জন্যই হলো। কেন যে ওই বাণীকে মারতে গিয়েছিলাম, আজকে আমার অনিরুদ্ধটাই শেষ হতে চলেছে। আমি কিছুতেই মানতে পারছি না। এদিকে সাথী অজ্ঞান হয়ে যায় ছেলের এই অবস্থার কথা শুনে। এরপরে ঈশানী সাথীকে ডাকাডাকি করলেও সাথী কোনো জ্ঞানে আসতে পারে না। এদিকে আবার তানিয়া অনিরুদ্ধের কাছে এসে বারবার চিৎকার করে বাবা বলে ডেকে ওঠে, কিন্তু অনিরুদ্ধ কিছুতেই সাড়া দিতে পারছে না। তখনই ওখানে বিদ্যুৎ এসে বলে, এই যে মেয়ে, আমার সঙ্গে চলো। হাজার ডাকলেও ও আর উঠবে না, ও মারা গেছে। তখনই তানিয়া বলে, না, আমার বাবা মারা যেতে পারে না, আমার বাবার কিচ্ছু হবে না, আমার বাবা ঠিক ভালো হয়ে যাবে, আমি বাবার কিচ্ছু হতে দেব না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, তুমি রাক্ষস, এখান থেকে চলে যাও। এরপরে বিদ্যুৎ আরো কাছে আসলে তানিয়া আরো ভয়ে চিৎকার শুরু করে দেয় যে বাবা, রাক্ষস আমাকে খেয়ে ফেলো, বাবা তুমি আমাকে বাঁচাবে না, বাবা তুমি এভাবে চোখ বন্ধ করে থাকতে পারো না, তুমি আমাকে বাঁচিয়ে নাও বাবা, বাবা চোখ খুলে বাবা, তুমি এভাবে আমার আমার ছেড়ে যেতে পারো না বাবা। তখনই বিদ্যুৎ বলে, এই যে মেয়ে, হাজার কান্নাকাটি করলেও আজকে তুমি বাঁচতে পারবে না, আজকে আমি তোমাকে নিয়েই যাব। আর ও তোমার বাবা না, তোমার বাবা আমি, আমার কাছে এসো। তখন তানিয়া বলে, না না, আমার বাবা অনিরুদ্ধ চ্যাটার্জি, আমার বাবা তুমি না, তুমি রাক্ষস, তুমি এখান থেকে চলে যাও। তখনই বিদ্যুৎ বলে, এই মেয়ে, চড় খাবি কিন্তু, বেশি বেশি না, আমি তোর বাবা, তুই আমার কাছে আয়, তুই ওর কাছে থাকবি না। তখনই দেখা যায় তানিয়া কিছুতেই মানতে চায় না, সে শুধু চিৎকার করে কান্না করতে করতে অনিরুদ্ধকেই ডাকতে থাকে আর বলে, বাবা তুমি ওঠো না, তুমি আমাকে বাঁচাবে না, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে রাক্ষসটার কাছ থেকে তুমি সবসময় আমাকে বাঁচাবে, তাহলে আজকে তুমি বাঁচাচ্ছ না কেন? অন্যদিকে দেখা যায় বাণী ঠাকুরের সামনে বসে ভিক্ষা চায় যে ঠাকুর, আমি আঁচল পেতে দিয়েছি, আপনি আপনি আমার অনিরুদ্ধ বাবুকে ফিরিয়ে দিন, ওনার প্রাণ ভিক্ষা চাচ্ছি। একটা মায়ের কষ্ট আপনি বুঝতে পারছেন তো? অনিরুদ্ধ বাবুকে ছাড়া আমার মামাম বাঁচতে পারবে না, আর অনিরুদ্ধের মাও অনিরুদ্ধ বাবুর ছাড়া বাঁচতে পারবে না। তাই বলছি, আপনি এই মায়ের ডাক শুনুন, অনিরুদ্ধ বাবুর প্রাণ ভিক্ষা দিয়ে দিন, আপনি ওনার কিচ্ছু করবেন না। অন্যদিকে দেখা যায় যে তানিয়া অনিরুদ্ধের কাছে এসে হাতে মুখে সব জায়গায় হাত দিয়ে বলে যে বাবা কেন উঠছো না, বাবা তুমি এভাবে আমার থেকে যেতে পারো না, বাবা একবার তাকিয়ে দেখো, আমি তোমার প্রিন্সেস এসেছি, বাবা তুমি আমার আমার কথা সাড়া দিচ্ছ না কেন বাবা, তুমি এভাবে ঘুমিয়ে থাকতে পারো না বাবা। অন্যদিকে বাণীও ঠাকুরের সামনে খুব কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, আমি কিছুতেই আজকে যাব না, যতক্ষণ না তুমি আমাকে কিছু বলছো ততক্ষণ আমি এইখান থেকে উঠবো না, তার জন্য আমার যা হয় হোক, কিন্তু আমি এখান থেকে উঠবো না। তুমি আমাকে আমাকে একটা পথ দেখাও যে অনিরুদ্ধ বাবু ঠিক সুস্থ হবে কিনা। তখনই দেখা যায় ঠাকুরের গলা থেকে একটি ফুল বাণীর আঁচলে পড়ে আর বাণী বুঝতে পেরে যায় যে অনিরুদ্ধর কিচ্ছু হবে না। তখনই বাণী বলে, এটা তুমি আমার ইঙ্গিত দিলে ঠাকুর। এরপরে অন্যদিকে দেখা যায় যে তানিয়ার কান্নাকাটিতে অনিরুদ্ধ আস্তে আস্তে সেন্সে আসে, কিন্তু অনিরুদ্ধ তাকাতে পারছিল না, তানিয়ার কথা তার কানে যাচ্ছিল। এদিকে এবার বিদ্যুৎ বলে, এই তোকে বলছি না ওখানে চিৎকার না করে এখানে চলে আয়, ভালোই ভালোই বলছি এখানে চলে আয়, তোকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। অন্যদিকে দেখা যায় যে বাণী ফুলটা হাতে নিয়ে বলে যে আমি ফুলটা অনিরুদ্ধ বাবুর মাথায় ছুঁয়ে দেব, তাহলে অনিরুদ্ধ বাবু ঠিক হয়ে যাবে, তুমি আমাকে পথ দেখালে, আমি জানি যে অনিরুদ্ধ বাবুর কিচ্ছু হবে না, অনিরুদ্ধ বাবু সুস্থ হতেই হবে। এরপরে দেখা যায় যে তানিয়াকে জড়িয়ে ধরে অনিরুদ্ধ, অনিরুদ্ধর জ্ঞান ফিরে যায়। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? তখনই তানিয়া বলে, বাবা ওই রাক্ষসটা আমাকে আবার নিয়ে যাবে, বাবা আমার ওই রাক্ষসটার হাত থেকে বাঁচাও, তুমি আমাকে ছেড়ে এভাবে ঘুমিয়ে থাকতে পারো না। তখনই অনিরুদ্ধর জ্ঞান ফিরে দেখে বিদ্যুৎ ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে, এখান থেকে এখন পালিয়ে যাওয়াটাই ভালো হবে, কারণ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর মৌলি ম্যাডাম তো পারবেই না, কারণ মৌলি ম্যাডামের যে রাগটা আমি দেখেছি, এখন সে কিচ্ছু করতে পারবে না, তাই এখান থেকে আমাকে ভালো ভালো চলে যাওয়াটাই উচিত। এরপরে অন্যদিকে দেখা যায় যে
তখনই অনিরুদ্ধ আবারও জ্ঞান হারাতে থাকে। তখনই দেখা যায় আবারও তানিয়া বলে, ও বাবা তুমি এভাবে করছো কেন? বাবা তোমার কিচ্ছু হবে না, বাবা তুমি আমার সঙ্গে কথা বলো না। তখনই ডক্টর চলে আসে আর বলে, অনিরুদ্ধ অনিরুদ্ধ তোমার চেঞ্জ এসেছে। তখনই দেখা যায় যে পরিবারের সবাই ভিতরে এসে দেখে যে অনিরুদ্ধ বেঁচে আছে। তখনই তখনই তাপস বলে, আমার ছেলে তো বেঁচে আছে, আমার ছেলের কিচ্ছু হতে পারে না। তখন সেখানে বাণীও চলে আসে আর বাণী অনিরুদ্ধকে দেখে খুশি হয় আর বলে, আমি জানতাম যে মিস্টার চ্যাটার্জির কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না। তখনই পিনাকি বলে, অনিরুদ্ধ তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। একটু একটু সমস্যা হবে কিন্তু তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। তাপস চিন্তা করিস না। কারণ অনিরুদ্ধ বাড়িতে গেলেই আমি এটা দিয়ে দেখবো যে ওর সঙ্গে কে এই শত্রুতা করলো, কে ওকে মারার চেষ্টা করলো, তাকে আমি ছেড়ে দেব না। তখনই মৌলি এই কথাগুলো শুনে চমকে যায় আর বলে, বাপ্পি এসব কি বলছে, আমি আবার ফেঁসে যাব না তো? তখনই তাপস অনিরুদ্ধকে বলে, বাবা তোর কিচ্ছু হবে না, অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি তোর অনেক কষ্ট হচ্ছে। আসলে তোর সঙ্গে যে এটা কে করলো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তাদের কাউকে ছেড়ে দেব না। এই এই সব কিছুর জন্য যারা দায়ী তাদেরকেও আমি ছেড়ে দেব না। তখনই বাণী মনে মনে বলে, আমি জানতাম আপনি ঠিক হয়ে যাবেন, আপনার কিছু হতে পারে না, কিচ্ছু হবে না। তখনই ঈশানী বলে ওঠে যে আসলে ছেলেটার উপর দিয়ে কি একটা ঝড় গেল সেটা আমি বুঝতে পারছি না। সবাই ছেলেটার সঙ্গে এরকম কাজ কেই বা করলো, ওর তো কারোর সঙ্গে শত্রুতা নেই, ও কখনো কারোর সঙ্গে শত্রুতা করেনি। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, এই যে চুপ করো না ঈশানী, এখন তো দেখতে পাচ্ছ যে ছেলেটা ভালো হয়ে গেছে। আসলে কি জন্য ভালো হয়েছে বলো তো? আসলে ওর মা সাথী অনেক কান্নাকাটি করেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, আর এই যে দিদি ভাইও তো অনেক প্রার্থনা করেছে। আসলে দিদি ভাই আর সাথীর জন্যই আজকে অনিরুদ্ধ সুস্থ হয়ে গেল। তখনই দেখা যায় যে আরো বলে যে আসলে আমরা যে কতটা ভয় পেয়ে গেছিলাম অনিরুদ্ধ, যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মৌলির কি হবে, কারণ মৌলি দিদি মানে তো তোমাকে খুব ভালোবাসে। তখনই মৌলি বলে, হ্যাঁ গ্র্যান্ডমম, আমি ঠাকুরের কাছে অনেক প্রে করেছি যাতে অনিরুদ্ধ ঠিক হয়ে যায়। অনিরুদ্ধের এই অবস্থা দেখে আমারও ভালো লাগছে না। তখনই পিনাকি বলে, হয়েছে, এখন এসব কথা এখানে বলতে হবে না, এসব কথা এখন এখানে বলার কোনো মানেই নেই। এরপরেই দেখা যায় যে তানিয়া কিছুতেই অনিরুদ্ধের কাছ থেকে সরছে না। অনিরুদ্ধের বুকে মাথা রেখে তানিয়া শুয়ে আছে আর বলে, আমি আমার বাবার কাছ থেকে একটু যাব না, আমার বাবার কিচ্ছু হতে পারে না। এসব কিছু দেখে পিনাক্ষী একটু রেগে গেলেও তখনই পিনাক্ষী মনে মনে ভাবে যে যা হয়েছে ভালোই তো হয়েছে, এই মেয়েটার জন্যই তো আজকে অনিরুদ্ধ বেঁচে গেল। তখনই মৌলি মনে মনে বলে যে আমি ওদেরকে আর অনিরুদ্ধের ঢেরের কাছে আসতে দেব না। একবার অনিরুদ্ধ ভালো হয়ে যাক, সবার কাছে বানিয়ে আর তানিয়াকে ছোট করে এখান থেকে বের করে দেব। ওরা থাকলে আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। ওদেরকে চলে যেতে হবে, ওদের জন্যই এত কিছু হচ্ছে। ওদের তো আমি আর ও বাড়িতে এলাও করবোই না। এরপরে দেখা যায় ডক্টর বলে ওঠে, আসলে এটা মিরাক্কেল ছাড়া অন্য কিছুই না। আমরা তো ভাবতেও পারিনি যে অনিরুদ্ধের এভাবে জ্ঞান ফিরে আসবে, কিন্তু অনিরুদ্ধের তো জ্ঞান ফিরে এলো। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, তাহলে তো সাথীকে জানাতে হবে, সাথী তো ওখানে অসুস্থ হয়ে আছে। তখনই বাণী এই সবকিছু শুনে সাথীর কাছে ছুটে আসে আর সাথীর মুখে জল ছিটিয়ে বলে, মাসিমণি অনিরুদ্ধ বাবু ঠিক হয়ে গেছে, মাসিমণি তুমি দেখবে না? তখনই দেখা যায় ঈশানী বলে, আমার অনিরুদ্ধ ঠিক হয়ে গেছে, আমি তো দেখবো, কোথায় কোথায় আমার অনিরুদ্ধ, কোথায় আছে? তখনই দেখা যায় ঈশানীও সেখানে চলে আসে আর বলে, এই যে আমরা যাচ্ছি, চল। এরপরে সাথীকে নিয়ে এসে অনিরুদ্ধর কাছে দাঁড় করিয়ে দেয়। তখনই দেখা যায় যে অনিরুদ্ধকে ডাকে সাথী আর বলে, কিছু হবে না বাবা তোর, আমরা তো আছি। তখনই দেখা যায় যে সাথী বাড়ির দিকে তাকিয়ে দেখে হাতে রক্ত লাগানো। তখনই দেখা যায় যে সাথী বলে, বাণী তোমার হাতে কি হয়েছে, আর এভাবে সারা শরীরে রক্তের দাগ কেন? তখনই দেখা যায় যে ওখানকার নার্স বলে, আসলে বাণী ম্যাডাম আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে এখানের আশেপাশে মন্দির আছে নাকি, ও ম্যাডাম মনে হয় দণ্ডি কেটেছে। তখনই দেখা যায় যে বাণী কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই সাথী বলে, বাণী তুমি কি দণ্ডি কাটিয়েছো? তখনই দেখা যায় যে বাণী বলে, মাসিমণি ওনাকে ভালো করার জন্য আমার যা যা পরীক্ষা দেওয়ার হয় আমি দিব, আমার জন্যই যেহেতু এই সব কিছু হয়েছে। আসলে তখনই ডক্টর বলে ওঠে, এই সবকিছু আপনাদেরই ফল, কারণ আপনি আপনার মেয়ে অনিরুদ্ধ বাবুর জন্য যতটা করেছেন, এর জন্যই হয়তো উনি এত সুস্থ হয়ে গেল তাড়াতাড়ি। কিন্তু একটা কথা, এখনো কিন্তু সমস্যা দূর হয়নি। তখনই তাপস বলে, কেন, কি হয়েছে ডক্টর? তখনই ডক্টর বলে, ওনাকে এমার্জেন্সি ব্লাড দিতে হবে, আর এখানে ওবি নেগেটিভ
ব্লাড নেই, তাই এমার্জেন্সি ব্লাডের ব্যবস্থা করতে হবে। তখনই তাপস বলে, চিন্তা করবেন না, আমি দেখছি, আমি সব জায়গায় খবর নিচ্ছি। তখনই দেখা যায় যে হসপিটালে এসে জিজ্ঞাসা করলে কেউই বলে যে এখানে ব্লাড নেই। তখনই তাপস চিন্তায় পড়ে যায়, এদিকে বাণীও খুব চিন্তায় পড়ে যায় আর বলে যে মেসোমশাই ব্লাড পেয়েছেন? তখনই দেখা যায় যে তাপস বলে, না, এইসব কোনো কথা আমি তোমাকে বলবো না। এরপরেই দেখা যায় যে বাণী ওখানকার কিছু লোককে জিজ্ঞাসা করে যে ব্লাডের পাবো কোথায়। তখনই দেখা যায় ওখানকার কিছু লোক বলে যে আপনি একটু খোঁজাখুঁজি করুন, বা কেউ ব্লাড দিতে চাইলে তাদেরকে নিয়ে আসুন, তাহলে হয়তো অনিরুদ্ধ বাবু ঠিক হয়ে যাবে। এরপরে অন্যদিকে দেখা যায় তানিয়াকে নিয়ে সাথী বাড়িতে চলে আসে, আর তানিয়াকে খাওয়াতে গেলে তখন তানিয়া কিছুই খেতে চায় না, বলে না, না আমি কিছু খাবো না। তখনই সাথী বলে, কেন তানিয়া, তুমি খাবে না কারণ তুমি তো বাচ্চা, তুমি তো অসুস্থ হয়ে পড়বে, আর তোমার শরীরটাও তো ভালো নেই। তখনই তানিয়া বলে, না না, আমি এখন কিচ্ছু খাবো না। তখনই সেখানে তাপস চলে আসে আর বলে, এসব নাটক আমার আর ভালো লাগছে না, এই মেয়েটাকে এখানে আনার কি দরকার ছিল। তখনই সাথী বলে, এসব কথা রাখো তো, ব্লাডের ব্যবস্থা হয়েছে? তখনই তাপস বলে, না, এখনো ব্লাডের ব্যবস্থা করতে পারিনি। তখনই দেখা যায় যে তানিয়া বলে ওঠে, আসলে আমি এখন কিচ্ছু খাবো না, আমি উপোস রেখে ঠাকুরের কাছে প্রার্থনা করব। তখনই সাথী বলে, কেন, তুমি তো ছোট বাচ্চা, তোমার তোমার উপোস থাকার কোনো প্রয়োজন নেই। তখনই তানিয়া বলে, না, আমি আমার বাবার জন্য আমি উপোস রেখে ঠাকুরের কাছে প্রার্থনা করব। তখনই দেখা যায় তানিয়া কিছু না খেয়ে ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা করে যে, ঠাকুর, আমার বাবাকে সুস্থ করে দাও, আমার বাবার ব্লাডের ব্যবস্থা করে দাও, আমার বাবা যেন ঠিক ভালো হয়ে আবার আমার কাছে ফিরে আসতে পারে, বাবা ছাড়া আমি বাঁচতে পারবো না। তখনই সাথী বলে, আহারে, মেয়েটা কতটা বাবা ভক্ত, আমার অনিরুদ্ধকে কতটা ভালোবাসে, এই জন্য এই উপোস রেখে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। মেয়েটাকে দেখে অনেক মায়াও লাগছে, ওদের যতই ভুল বুঝি না কেন, কিন্তু মেয়েটা তো সত্যি অনিরুদ্ধকে খুব ভালোবাসে। তাপসও তানিয়াকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে তানিয়ার দিকে তাকায় আর মনে মনে ভাবে, মেয়েটা সত্যি অনিরুদ্ধকে খুব ভালোবাসে, কিন্তু কি করব, এই মেয়েটার আর মেয়েটার মায়ের জন্য আমাদের বন্ধুত্ব ভেঙে গেছে। এই জন্য কিছুতেই আমি নিজেকে ক্ষমা করতে পারি না, যে আর ওদের বোঝাতে পারি না যে ওদেরকে এ বাড়িতে আমি আনবো। এরপরে দেখা যায় অন্যদিকে আবার বাণী ব্লাডের ব্যবস্থা না করতে পেরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর তখনই সেখানে আরজু আর অন্তরাকে কথা বলতে দেখে তখনই বাণী বলে, ওরা, আরজু কি অন্তরাকে চেনে, ওদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, আমাকে জানতে হবে। তখনই দেখা যায় বাণী আরজুকে ডাকে। তখনই আরজু আর অন্তরা বলে যে ও এখানে কি করছে। তখনই আরজু বলে, দিদি, তুমি এখানে কেন, তোমার হাজবেন্ড কেমন আছে? তখনই দেখা যায় যে অন্তরা বলে, বাণী দিদি তুমি এখানে, আর আরজু, তুমি কি বাণী দিদিকে চেনো? তখনই দেখা যায় যে আরজু বলে, হ্যাঁ, ওনার কথাই তোমাকে বলছিলাম, উনি ওনার হাজবেন্ডকে নিয়ে রাস্তায় ওই অবস্থায় ছিল। তখনই দেখা যায় যে আরজু আরো বলে, ওনার হাজবেন্ডকে তুমি জানো অন্তরা? তখনই অন্তরা বলে, কে? তখনই দেখা যায় যে ওনার হাজবেন্ড আসলে অনিরুদ্ধ চ্যাটার্জি। তখনই অন্তরা বলে, বাণী দিদি, তোমার আর আরজু দাদার বিয়ে হয়েছে, এটা তো জানতাম না। তখনই বাণী বলে, আসলে ওনার ব্লাডের প্রয়োজন, ওবি নেগেটিভ, সেই ব্লাডটা পাচ্ছি না, এই জন্যই আমি এখানে আসলাম। তখনই অন্তরা বলে যে, বাণী দিদি চিন্তা করো না, আমার ব্লাডও এই একই ব্লাড, আমি দেবো তোমাকে। তখনই বাণী বলে, তাহলে চলো হসপিটালে যাই। এরপরে ওরা হসপিটালে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে বাড়িতে সাথী খুব কান্নাকাটি শুরু করে। তানিয়া বলে যে, তুমি কান্না করো না, ঠিক হয়ে যাবে, বাবার কিচ্ছু হতে পারে না, মা বাবার কিচ্ছু হতে দেবে না, মা ঠাকুরের কাছে ঠিক প্রার্থনা করবে বাবা ভালো হয়ে যাওয়ার জন্য। তুমি একটু মাকে ফোন করে দেবে না, আমি মায়ের সঙ্গে কথা বলবো, বাবা কেমন আছে জানবো। তখনই মানি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফোন করে দিচ্ছি। তখনই সাথী তানিয়াকে ফোনটা ধরিয়ে দিয়ে তখনই সাথী অন্যদিকে যেতে গেলে তখনই তাপসের ফোনটা বেঁচে ওঠে। আর ফোনটা আসে যে ব্যাংক থেকে ফোনটা এসেছে। তখনই সাথী বলে, ব্যাংক থেকে আবার এখন ফোন করছে কেন? তাপসকে ডাকলে তাপস কোনো সাড়া দেয় না। তখনই সাথী ফোনটা রিসিভ করে, কিন্তু ফোনটা করে ব্যাংক থেকে না, ফোনটা করে হলো কাবেরী। ফোনটা ধরেই বলে যে, কই গো, কোথায় আছো, ফোন ধরো না কেন, কি হয়েছে তোমার? তখনই দেখা যায় যে সাথী বলে, কে আপনি? আর অমনি কাবেরী ফোনটা কেটে দেয়। আর তখনই সেখানে সে তাপস চলে আসে আর বলে, কি হয়েছে, কে ফোন করেছিল? সাথী, কথা বলছো না কেন? তখনই সাথী বলে, ব্যাংক থেকে ফোন করেছিল, কিন্তু ব্যাংক থেকে মহিলার কণ্ঠ পেলাম। তখনই তাপস চমকে ভয়ে যায় আর বলে,
যে বাদ দাও না এসব কথা বলার কোনো দরকার নেই, ব্যাংক থেকে ফোন করেছিল হয়তো কোনো দরকারে। তখনই দেখা যায় যে সাথী বলে, ব্যাংক থেকে এভাবে কথা বললো কেন তোমার সঙ্গে, যে কই গো কি করছো, এ কেমন কথা। আবার মহিলাদের কণ্ঠ পেলাম, তখনই তাপস বলে, আসলে সাথী কিছুদিন দেখছি তুমি খুব বাড়াবাড়ি করছো, তুমি কি আমাকে অবিশ্বাস করছো নাকি? ওখানে একটি আন্টি আছে, উনি আমার সন্তানের মতো দেখে, উনি আমাকে ওরকম করে কথা বলে, আর তুমি ভেবে নিয়েছো কি নাকি? তখনই সাথী বলে, কই আমি তো কিছু ভাবিনি, আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছি। তুমি ইদানিং দেখছি যে তুমি আমাকে খুব আমার উপরে রেগে যাচ্ছ কেন তাপস, কি হয়েছে তোমার, তুমি এভাবে রাগ করছো কেন? তখনই দেখা যায় যে তাপস বলে, আমাকে বিশ্বাস করতে হবে না তো, যাও ওই বাণীকে বিশ্বাস করো, বাণীর মেয়েকে নিয়ে তুমি ভালো থাকো। তখনই দেখা যায় সাথী বলে, দেখো এখানে আবার বাণীর কথা আসছে কেন, এখানে তো আমি বাণীর কোনো কথাই বলিনি, তাহলে তুমি এভাবে বাণীর কথা এখানে বলছো কেন? তখনই তাপস বলে, না বলছি না, আসলে আমারই ভুল হয়ে গেছে, আমি সবকিছু বলে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সাথী, আমারই ভুল হয়ে গেছে, আমি আর এখন কথা বলতে চাই না, আমি এখন রেডি হয়ে হসপিটালে যাব, আর কথা বাড়িও না তো, আমার এইসব আর ভালো লাগছে না। এই বলে যখন তাপস চলে যায়, তখনই সাথী বলে, কি হয়েছে, তাপস আমার সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।